ফোন ইন অনুষ্ঠান। আজকের বিষয় শিশুদের টাইফয়েড টিকাদান কার্যক্রম 2025 বিষয়ক জনসচেতনতা ও করণীয়। ফোন ইন অনুষ্ঠান পরিচালনা করবেন ডাক্তার সঞ্জয় বিশ্বাস, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, গোপালগঞ্জ। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা এবং ফেসবুক লাইভে আমাদের যারা দেখছেন, শুভ দুপুর। সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার গোপালগঞ্জ থেকে শিশু ও নারী উন্নয়ন সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম বিষয়ক ফোন ইন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার সঞ্জয় বিশ্বাস। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার গোপালগঞ্জ FM 92.0 মেগাহার্জে। আজকের আলোচনার বিষয় শিশুদের টাইফয়েড টিকাদান কার্যক্রম 2025 জনসচেতনতা ও করণীয়। অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার আবু সাইদ মোহাম্মদ ফারুক, সিভিল সার্জন গোপালগঞ্জ, এবং ডাক্তার SM আলিনুর ইসলাম, সহকারী অধ্যাপক শিশু বিভাগ গোপালগঞ্জ মেডিকেল কলেজ গোপালগঞ্জ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠানটি সরাসরি ফেসবুক লাইভে দেখতে এবং কমেন্টসের মাধ্যমে মতামত জানাতে হলে এখনই আপনার স্মার্টফোনে টাইপ করুন www.facebook.com/bbgopalganj.bd/। আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে এবং অনুষ্ঠান বিষয়ক যে কোনো প্রশ্নের উত্তর জানতে এখনই ডায়াল করুন 0174827257 নম্বরে। আজ আমরা বিশেষজ্ঞ অতিথির সাথে কথা বলবো শিশুদের টাইফয়েড টিকাদান কার্যক্রম 2025 জনসচেতনতা ও করণীয় বিষয়। স্যার, দুজনকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। স্যার, কেমন আছেন আপনারা? ধন্যবাদ। স্যার, আমরা সবাই জানি যে সারা দেশব্যাপী টাইফয়েড টিকা কার্যক্রম চলছে এবং এই বিষয়ে আমরা আজকে জানবো। অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন হয়তো আমাদের দর্শক এবং শ্রোতা যারা আছে এনাদের রয়েছে, ওনারা হয়তো ফোন করে জানতে চাইবেন যে আসলে কোন বিষয়, এবং আমরা সেই বিষয়ে আলোচনায় আসবো। আচ্ছা, আমরা একেবারে প্রথম থেকে যদি শুরু করতে চাই, আমি সিভিল সার্জন স্যারের কাছে একটু আসতে চাই যে স্যার আসলে টিকা কি এবং টিকা আমরা আসলে কেন দিই স্যার? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যে টিকা দিচ্ছি, টিকা হচ্ছে যে কোনো একটা জীবাণুর বিরুদ্ধে যদি আগে থেকে ব্যবস্থা নেওয়া যায়, যদি রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা যায়, ভবিষ্যতে সেই রোগটার হবে না। এই জন্য যে ব্যবস্থাটা আমরা করি সেটি হচ্ছে টিকা। ধন্যবাদ স্যার। স্যার, আমরা একটু আলিনুর স্যারের কাছে একটু আসতে চাই। স্যার, আমরা তো এখন টাইফয়েড টিকার কার্যক্রম চলছে। স্যার, এটা টাইফয়েড কোন ধরনের রোগ, এবং বাংলাদেশে তো বোধহয় স্যার টাইফয়েডের প্রকোপ একটু বেশি, এবং এবছর যে টিকাদান বোধহয় স্যার এই প্রথমবারই মতোই হচ্ছে। এটা বাংলাদেশ সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এদের সচেতনতা হোক, যেভাবে হোক না কোনো আসছে, এটা আমাদের জন্য নিশ্চয়ই আশীর্বাদ হিসেবে আসছে। আমরা একটু জানতে চাই স্যার, টাইফয়েড আসলে কোন ধরনের রোগের প্রকোপ বাংলাদেশে কেমন, বা এর বাংলাদেশের ব্যাপ্তি কতটুকু, এটা আর কি স্যার। বর্তমান যে টিসিভি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন চলমান, এই প্রেক্ষাপটে আজকের আলোচনা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি যে হ্যাঁ, একটু আগে আলোচনা হলো টিকা। এক সময় টিকা এমন সব রোগের এগেনস্টে হতো যেগুলোর কোনো কার্যকর ঔষধ নাই। পোলিও একটা ভাইরাস, সাধারণত ভাইরাস যেগুলো তার এগেনস্টে, যেমন করোনা ভাইরাস, টিকাই সর্বা টিকাই শেষ। তার কার্যকর কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো রকমের কোনো ওষুধ নাই বলেই টিকার উপর সবচেয়ে বেশি নির্ভর করতে হতো। মানুষের সময় বদলায়, মানসিকতা বদলায়, মানুষের সম্পদের প্রাচুর্য হলে মানুষ আরেকটু ভালো জীবনযাপন করে। এই বিধায় যেসব রোগের অ্যান্টিবায়োটিক আছে তাদের বিপক্ষেও এখন টিকা ব্যবহার করা হয়। যেমন টাইফয়েড একটি। টাইফয়েডের জন্য ঔষধ বা অ্যান্টিবায়োটিক, একটা ভাইরাস অসুখে সাধারণত অ্যান্টিবায়োটিক নাই, কিন্তু টাইফয়েডের অ্যান্টিবায়োটিক দিয়ে নিরাময়যোগ্য। তারপরেও সারা বিশ্বই এই ভ্যাকসিনটা উৎপাদন করছে মানব জাতির মঙ্গলের জন্যই। তো এখন টাইফয়েডটা আমাদের বুঝতে হবে যে এটা ভাইরাস না, বা এটা অন্য কোনো রোগ না, ডায়াবেটিস, প্রেশারের মতো না। এটা একটা জীবাণু দিয়ে হয়, সালমোনেলা জীবাণু, সালমোনেলা টাইফি, প্যারাটাইফি। এখন এই যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া দিয়ে এই রোগটা হয়, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় যে উন্নত বিশ্বে এটা নাই।
ধরতে গেলে নাই। ওদের একটা যদি হয়, যেমন আমাদের এশিয়ান কান্ট্রি থেকে কেউ যায়, এর মাধ্যমেই সাধারণত আগে থেকে ভাইরাস নিয়ে যায়। ওরা ড্রেনে যদি কারো যদি টাইফয়েড হয় 2 কিলোমিটার ধরে ড্রেন খুঁজতে থাকে যে কার পেশাবের মধ্যে বা কার পায়খানার মধ্যে এই জীবাণুটা আছে। এত সচেতন। মূলত পেশাব বা পায়খানা যখন মানুষের মুখে যায়, সরাসরি তো আর যায় না, বেশিরভাগ ক্ষেত্রে পানি বা খাবার কন্টামিনেট করে। এখন জীবাণুটা, ব্যাকটেরিয়াটা পেশাব পায়খানার মাধ্যমে প্রকৃতিতে ছড়ালো এবং খাদ্যের মধ্যে গেল, পরে মুখে গেল। মুখে না গেলে এই রোগটা হবে না, বলা হয় ফিকো ওরাল রুট। এটা জীবাণু, ব্যাকটেরিয়া। আচ্ছা, আমরা যদি একটা ফোন কল একটু নিয়ে নিই। জি, আসসালামু আলাইকুম, কে বলছেন প্লিজ? জি, আসসালাম। জি, শুনতে পাচ্ছি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি গোপালগঞ্জ থেকে জুয়েল বলছিলাম। জি, জুয়েল, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। কালকে টাইফয়েড টিকা দিয়েছে, কিন্তু অনেক জ্বর হয়েছে, এর প্রতিকারের ব্যবস্থা জানি। হ্যাঁ, হতেই পারে টাইফয়েড। ধন্যবাদ। কেন, যে কোনো টিকাতেই জ্বর হতে পারে। আমাদের ইপিআইয়ের কত টিকা দেয়, এগুলোতে জ্বর হতেই পারে। কিছুই না, প্যারাসিটামল খাবে, সিম্পলি প্যারাসিটামল খাবে, আর কিচ্ছু লাগবে না। এটা যেহেতু অন্য কোনো জীবাণু দিয়ে না, ভ্যাকসিনের ইমিউনোলজিক্যাল ইফেক্ট হিসাবে এটা হতেই পারে। এগুলো অতি সাধারণ বিষয়। এটা প্রত্যেকটা ভ্যাকসিনে, ইপিআইতে আমরা অহরহ ফেস করি। ভ্যাকসিনের সাথে জ্বরের সম্পর্ক থাকতেই পারে। জ্বর হলে জাস্ট প্যারাসিটামল খাবে, 1 দিন বা 2 দিন সর্বোচ্চ ভালো হয়ে যাবে। এটা কোনো জটিলতা নেবে না। জি, আচ্ছা, আমরা আরেকটা ফোন কল দিই একটু নিয়ে। জি, আসসালামু আলাইকুম। জি, শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। জি, আসসালাম। স্যার, ক্যানাডা জিরাটা আমি বলা থেকে বলছিলাম। জি, জি, হ্যাঁ, আপনার প্রশ্নটি করুন। আমি চ্যানেলটা জিরায় সেজন্য কল দিয়েছিলাম। চ্যানেলটা, আচ্ছা, ধন্যবাদ। আমরা টিকা বিষয়ক আলোচনা করছি, আপনি শুনতে থাকুন। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে হ্যাঁ, এটাকে বলা হয় ফিকো ওরাল রুট। মানে পায়খানা দিয়ে বের হয় এবং মুখ দিয়ে ঢোকে, জীবাণুটা মুখ দিয়ে ঢোকে। এটা মূলত এক কথায় বলতে গেলে এটা ব্যাকটেরিয়া, সালমোনেলা নামে একটা ব্যাকটেরিয়া অণুজীব, এটা দিয়েই হয় এবং সাধারণত পেশাব পায়খানার মাধ্যমে, খাদ্যদ্রব্য, পানি, এইসব জায়গায় মাধ্যমে যায়। যেমন আমার পানি, সাপ্লাইড পানির মধ্যে যদি আমি জীবাণু পাই, ওইটা খাওয়ার পরে এটা হতে পারে। অথবা পেশাব পায়খানা কারো আছে টাইফয়েড, কিন্তু সে পরিষ্কার ঠিকমতো হলো না, একটা খাবার তৈরি করলো বা খাবার দিল, ওই খাবারের মাধ্যমে ঢুকবে এবং ঢুকে গিয়া এইখানে ডাক্তারি সায়েন্সের অনেক কিছু আছে, রক্তে যাবে। এরপরে আবার সে দীর্ঘদিন জ্বর তৈরি করে দীর্ঘদিন এরা গল ব্লাডার বা পিত্তথলিতে অনেকদিন থাকতে পারে। দেখা যায় একজনের জ্বর সেরে গেছে, কিন্তু দীর্ঘদিন ধরে সে এই জীবাণুটাকে কমিউনিটিতে ছড়াতে পারে। হ্যাঁ স্যার, আপনি মূলত হয়তো আমাদের স্যানিটেশন অবস্থা যাদের খারাপ, এদের হয়তো এটা মূলত হাইজিন, স্যানিটেশন দিয়া প্রতিরোধযোগ্য অসুখ। কারণ ইংল্যান্ড, আমেরিকা যাদের স্যানিটেশন ভালো, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, ফুড অ্যান্ড স্যানিটেশন যাদের ভালো, তাদের জন্য এটা খুব রেয়ার, হয়ই না ধরতে গেলে। আমাদের মতো দেশে যেখানে আমরা কন্টামিনেশন, ফুড কন্টামিনেশন এবং স্যানিটেশন ভালো না, আমাদের জন্য এটা এই জন্যই আমরা ভালনারেবল। ধন্যবাদ স্যার, অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য। সিভিল সার্জন স্যারের কাছে একটু আসতে চাই। স্যার, আমাদের টিকা কার্যক্রম তো শুরু হয়ে গেছে, এটা আসলে কাদের দেওয়া হচ্ছে বা কোন বয়সীদের দেওয়া হচ্ছে, এবং আমরা কাদের দিব না, বা এরকম কোনো কি হয় যে কোনো ডিজিজ কন্ডিশন বা অন্য কোনো যদি অবস্থা থাকে এরকম দেওয়া যাবে না, এরকম যদি কোনো কিছু থাকে যদি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে একটু বলতেন। আর প্রাপ্তবয়স্কদের আমরা এখন এই পর্যায়ে দিচ্ছি কিনা, এবং কোথায় গেলে আমাদের জনসাধারণ এই টিকাটা নিতে পারবে স্যার? ধন্যবাদ আপনাকে। আমরা অক্টোবরের 12 তারিখ থেকে ভ্যাকসিনেশন শুরু করেছি এবং আমরা নভেম্বরের 13 তারিখ পর্যন্ত ভ্যাকসিন দিব। 9 মাস থেকে 15 বছর নিচে যত শিশু আছে সবাই ভ্যাকসিন পাবে, এবং যারা স্কুল বা মাদ্রাসায় অধ্যয়নরত তারা প্রি প্রাথমিক থেকে নবম শ্রেণী বা সমমান পর্যন্ত ভ্যাকসিন পাবে। তার বয়স যাই হোক, নবম শ্রেণীতে কারো বয়স যদি 17 হয় তাও সে ভ্যাকসিন পাবে। আসলে ভ্যাকসিনটা সবাইকে দেওয়া উচিত, কিন্তু গবেষণায় দেখা গেছে যে 15 বছর পর্যন্ত ইনফেকশনটা বেশি হয়। যেহেতু 17 কোটি মানুষকে দেওয়া খুব কঠিন, এই জন্য আমরা প্রায় 5.5 কোটি বাচ্চাদেরকে সারা বাংলাদেশে ভ্যাকসিনটা দিচ্ছি, এটার অ্যাক্টিভ অংশটা বন্ধ করার জন্য, নির্মূল করার জন্য। তো সেই হিসেবে ভ্যাকসিন আমরা প্রথম যে 10 দিন কার্য দিবস, সেই দিনগুলিতে আমরা 30 তারিখ পর্যন্ত অক্টোবরের
স্কুল মাদ্রাসাগুলোতে দিব, এবং এরপর থেকে আমরা কমিউনিটিতে দিব। আর এছাড়া প্রতিদিনই আমাদের যে ফিক্সড সেন্টারগুলি আছে, যদি গোপালগঞ্জ শহরে বলি সেক্ষেত্রে পৌরসভা আছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার কার্যালয় সদর এবং 250 সদর জেলা হাসপাতালে কিন্তু প্রতিদিনই ভ্যাকসিনটা নেওয়া যাবে যারা মিস করতে বা নিতে পারেনি। এবং আমরা যখন কমিউনিটিতে দিব 1 তারিখ থেকে 2 তারিখ থেকে, তখন কিন্তু সেইগুলো বাচ্চারা কিন্তু টিকাটা নিতে পারবে। আর যারা মিস করছে তারা হয়তো তখন কমিউনিটি থেকেও নিতে পারবে। তারা কমিউনিটি থেকে নিতে পারবে, এবং তারা যদি তারা হেলথ কমপ্লেক্স, যেমন যদি কেউ টুঙ্গিপাড়া থেকে না পায়, যদি টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে যায়, ওইখানে প্রতিদিনই ভ্যাকসিন দিচ্ছে, সে কিন্তু ভ্যাকসিন নিতে পারবে। জি ধন্যবাদ স্যার। স্যার একটা বিষয়, এটা তো বোধহয় স্যার ফ্রি ভ্যাকসিন, মানে টাকা পয়সা তো স্যার আমাদের যারা জনসাধারণ নিবে টাকা পয়সা দিতে হচ্ছে কিনা স্যার? আসলে বাইরে থেকে এই টাইফয়েড ভ্যাকসিন অনেকদিন যেহেতু দেওয়া হচ্ছে শিশুদেরকে, তো বাইরে থেকে দিতে গেলে আপনাকে অনেক টাকা খরচ করতে হবে, কিন্তু সরকারিভাবে আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না। সবচেয়ে ভালো হয় যদি আপনি রেজিস্ট্রেশন করেন। রেজিস্ট্রেশন করলে আপনার একেবারে যখন আপনি মনে করবেন যে ভ্যাকসিন কবে দিয়েছেন, কার্যকারিতা কেমন আছে সেটা যদি দেখতে চান, তাহলে আপনি কিন্তু সেটা, যেমন আমরা কোভিডের ভ্যাকসিন যখন বাচ্চাদেরকে দিয়েছিলাম, যেমন আমরা একটা রিপোর্ট হাতে পেতাম, যে কার্ড পেতাম, সেরকম কার্ড কিন্তু পাওয়া যাবে। এবং যদি রেজিস্ট্রেশন নাও করতে পারি তবুও ভ্যাকসিন দিতে হবে। আমাদের যে টার্গেট আছে সেটা হলো গোপালগঞ্জে হচ্ছে 3,43,73 জনকে আমরা ভ্যাকসিন দিব, এবং আমরা চাচ্ছি যেন একটি শিশু বাদ না পড়ে। এবং আগামী বছর থেকে আমরা যে সম্প্রসারিত চিকিৎসা কর্মসূচি ইপিআইতে যে ভ্যাকসিনগুলি দিই শিশুদেরকে, সেই ভ্যাকসিনের সাথে আমরা কিন্তু 9 মাস বয়স হলেই বাচ্চারা এই টিকাটা পেয়ে যাবে। তখন কিন্তু কোনো ক্যাম্পেইন বা এই ধরনের বলতে হবে না, সবাই কিন্তু টিকা পেয়ে যাবে। এখন আমরা চাচ্ছি যে 15 বছর পর্যন্ত যারা আছে সবাইকে টাইফয়েডের ভ্যাকসিন দিয়ে টাইফয়েডের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে। পরবর্তী স্যার ইপিআইতে আগামী বছর থেকে ইপিআইতে সবাই এমনি বাচ্চারা 9 মাস যার বয়স হবে, সে অন্য ভ্যাকসিন যেভাবে পায় সেভাবে পেয়ে যাবে, অটোমেটিক পেয়ে যাবে। সেটা তাহলে পরবর্তী যাদের এদের জন্য নিশ্চয়ই একটা বড় সুবিধা হবে স্যার। আর যেটা স্যার বলছিলেন যে একটু নিবন্ধনের বিষয় আর কি, নিবন্ধন করতে স্যার কোনো কাগজপত্র কি সাথে নিয়ে আসতে হবে, যে এটা নিয়ে এসে নিবন্ধন করবে? নিবন্ধন করতে হলে আপনার যে ডিজিটাল জন্ম সনদ 17 ডিজিট, শুধু এটা নিয়ে আসলেই হবে। এবং যেহেতু স্কুলে চলতেছে, যদি আপনি স্কুল নিয়ে আসেন, এখানে যে আইসিসি শিক্ষক আছেন বা যারা দায়িত্বে আছেন তাদের কাছে দিলেই তারা নিবন্ধন করে দিবে। এবং অনেক ক্ষেত্রে আগে সমস্যা ছিল যে নিবন্ধন করার পরে যে মোবাইল নাম্বারটা ব্যবহার করা হয় ওইটাতে ওটিপিটা আসে, কিন্তু বর্তমানে কিন্তু একটা সুবিধা আছে, যদি একটা মোবাইল নাম্বার থেকে, স্কুলে একটা নাম্বার থেকে যদি 200-500 জনকেও নিবন্ধন করে, সে চাইলে কিন্তু ওই মোবাইল নাম্বারটা চেঞ্জ করে তার যে বাসায় নিজস্ব মোবাইল সেটা তো নিতে পারবে। এই জন্য কোনো টাকা লাগবে না। কিন্তু কেউ যদি বাসায় করে তারও টাকা লাগবে না, কিন্তু যদি কেউ দোকান থেকে করে সেক্ষেত্রে তার অল্প কিছু ফি লাগতে পারে। জি ধন্যবাদ স্যার। স্যার একটু আলিনুর ইসলাম স্যারের কাছে একটু আসতে চাই স্যার। এই টিকা স্যার নেওয়ার ক্ষেত্রে অনেক সময় একটা ভীতি কাজ করে অনেকের মধ্যেই, যে আসলে টিকা নেবো কিনা। যেমন একজনে বললো জ্বর আসছে, এবং যে কোনো টিকার ক্ষেত্রে বিশ্বব্যাপী এক ধরনের ফেলাসি কাজ করে অনেক সময়। এই ক্ষেত্রে স্যার এই টিকার আসলে কতটুকু নিরাপদ, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে অন্য অন্য যে সংস্থাগুলো আছে এরা আসলে কি বলছে, এবং নিশ্চিন্তে নেওয়া যাবে কিনা, কত নিরাপত্তা কতটুকু? আসলে নিরাপদ কিনা এই প্রশ্ন করারই কোনো সুযোগ নেই, কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, গাভি, ভ্যাকসিন অ্যালায়েন্স, গাভি গ্লোবাল অ্যালায়েন্স অফ ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন, এই ধরনের আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ সংস্থাগুলোই এই কার্যক্রম হাতে নিছে। তারা তাদের যথেষ্ট সেফটি স্টাডি না করে এগুলো নেয়নি। এগুলো মার্কেটে আসার আগে কতগুলো ট্রায়াল, কতগুলো পর্যায়ে ধাপ পার হয়ে তারপরে হতে হয়। বিশেষ করে এটা প্রি কোয়ালিফাইড বলা হয়, প্রি কোয়ালিফিকেশান, এটা WHO সেই পরীক্ষা অলরেডি সম্পন্ন করছে, তারপরেই বাংলাদেশে এটা লঞ্চ করছে। এখন আমরা দেশের সচেতন নাগরিক হিসেবে শুধু এতটুকু বলবো যে দেশের সরকার আপনার ব্যক্তিগত ভয়ভীতিগুলো অলরেডি মাথায় রেখে তারা যথেষ্ট পরিমাণ মাঠে ট্রায়াল না হওয়ার পরে আর এটা মার্কেটে আনে নাই, বা স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যে, ব্যাপক মানুষের মধ্যে এটা দেওয়ার সাহসও করবে না যদি যথেষ্ট নিরাপত্তামূলক পরীক্ষা নিরীক্ষা উত্তীর্ণ না হয়। কাজেই এই ধরনের প্রশ্নই করা যাবে না। সরকার নিশ্চয়ই তার যথেষ্ট বিবেচনার মধ্যে দিয়া যতগুলো ধাপ পার হতে হয় বৈজ্ঞানিকভাবে, এই সংস্থাগুলো অলরেডি সেই সব মাঠে ট্রায়াল হয়েই এগুলো তার সেফটি আছে বলেই এটা শুরু হয়েছে। আমরা একটা ফোন কল যদি একটু নিয়ে নিই। স্যার লাইনটা কেটে গেল। স্যার তাহলে আমাদের নিরাপত্তা নিয়ে বা এটা নিয়ে স্যার আপনি যেমন বললেন যে প্রশ্নই তোলা উচিত না, বা এটা নিরাপদ বলেই
সরকার এই কার্যক্রম হ্যাঁ, হাতে কারণ নিয়েছে? যেখানে WHO যুক্ত, যেখানে ইউনিসেফ যুক্ত, যেখানে গ্লোবাল অ্যালায়েন্স অ্যান্ড ভ্যাকসিন ইমিউনাইজেশন, তারপরে ভ্যাকসিন অ্যালায়েন্স, এরাও যুক্ত, সরকার যুক্ত, তারা তো এমন কোনো দায়িত্বহীন কাজ করবে না। এটা যেগুলো আপনারা জানেন অনেকগুলো ধাপ পার হতে হয়, এটা তো অনেক দিন আগে শুরু হয়েছে। কারণ আমরা ওরাল ভ্যাকসিন দিতাম টাইফয়েডের, ওরাল ভ্যাকসিন মুখে, তো সেটার পার হয়ে তারপরে ধাপ আসলো মাংসে, কিন্তু সেটা 3টা দেওয়া লাগতো, এবং সেটা দেওয়া লাগতো হলো বলা হয় সেটা টাইফয়েড পলিস্যাকারাইড ভ্যাকসিন। এই পলিস্যাকারাইড ভ্যাকসিন থেকে আরও উন্নত ফর্ম আসছে কনজুগেট ভ্যাকসিন, অর্থাৎ পলিস্যাকারাইড আছে সাথে ভাইরাস ব্যাকটেরিয়ার আরও একটা প্রোটিন পোর্শন দিয়ে তারপরে কনজুগেট করে তারপরে দেওয়া হয়েছে। এটার এফিকেসি অনেক বেশি, এবং এটা 4 বছর পর্যন্ত নিশ্চিতভাবে নিরাপত্তা দেয়। লাইফ লং কি না সেটা এখনও বলার সময় হয়নি, কিন্তু এটা আরও বেশি কার্যকর। ওরাল ভ্যাকসিন, পলিস্যাকারাইড ভ্যাকসিন এবং কনজুগেট ভ্যাকসিন, আমাদেরকে বুঝতে হবে ওরাল ভ্যাকসিনের পরের ধাপ হচ্ছে হলো পলিস্যাকারাইড ভ্যাকসিন, তার পরের ধাপ হলো কনজুগেট ভ্যাকসিন। এই টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন যথেষ্ট রকমের কার্যকর এবং যথেষ্ট রকমের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হয়েই এটা মাঠ পর্যায়ে চলে আসছে। এবং ইপিআইয়ের মতো জায়গা যেখানে এক্সপেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, এই ইপিআই শিডিউলে নিয়ে আসার জন্যই এখনকার প্রাথমিক ধাপ। এরপর থেকে অলরেডি আপনারা শুনছেন আবু সাইদ মোহাম্মদ ফারুক স্যার, উনি সিভিল সার্জন, সরকারের দায়িত্বশীল একটা জায়গা থেকে ওনাদের বক্তব্য হচ্ছে যে ওনারা ইপিআইতে নিয়ে আসবেন এবং 9 মাসের নিয়ে আসবেন। এখন পর্যন্ত আমরা দেখছি যে 6 মাস অ্যান্ড অ্যাভাব সেফ, কিন্তু 6 মাসের নিচে আমরা এখনও ট্রায়াল করিনি। কিন্তু যেহেতু আমরা 9 মাস থেকে দিচ্ছি, আমাদের এখানে যথেষ্ট রকমের ফিল্ড ট্রায়াল আছে এবং কার্যকর আছে, কোনো বড় ধরনের কোনো রিস্ক নাই বলেই। আর এমনিতে করলে যে কোনো কিছুতে মানুষ ভয় পেয়ে একটা সাইড ইফেক্ট হয়, এত ভয় পাইলে তো দুনিয়া চলবে না। খাইতে গিয়েও তো কোনো মারা যায়, ভাত খাইতে গিয়েও তো অনেকের বিষম যেয়ে মারা যায়। তাই এত ভয় করলে তো আর হবে না। যে কোনো ভ্যাকসিনেই স্বাভাবিকভাবেই মানুষ একটা ইঞ্জেকশন দেখলে, সুই দেখলে, অনেক বাচ্চা আছে সুই দেখলেই ভয় পায়, এটাকে আর সাইড ইফেক্ট বলা যাবে না। সাইড ইফেক্ট বলা যাবে না। স্যার, আপনি যেটা বলছিলেন যে এই টিকার ক্ষেত্রে আমরা কতগুলো ডোজ দিব, বা এর জন্য একটা ডোজ আমরা দিব, এটাই যথেষ্ট। বুস্টার ডোজ কি পরবর্তীতে 4 বছর বা 5 বছর পরে একটা বুস্টার ডোজের কথা বলা হয়। মূলত হলো তখন আমাদের অ্যান্টিবডি টাইটার দেখতে হয়, অ্যান্টিবডি কমতে থাকে, অ্যান্টিবডির মাত্রা বডিতে কমতে থাকে বলেই হয়তো পরবর্তীতে দেওয়ার বিষয় আছে। কিন্তু নির্ভর করবে অনেক কিছুর উপর। দেখা গেল যে আমাদের কমিউনিটিতে কী পরিমাণ মানুষ এটা নিচ্ছে, কতজন ভ্যাকসিনেটেড আছে, এই জীবাণুর প্রকোপটা কেমন, এইসব অনেক কিছুর উপরে। সবচেয়ে বেশি হলো একজন মানুষকে চিন্তা করতে হলে তার অ্যান্টিবডি টাইটার করে তারপরে আমরা ডিসিশন নেব। তবে কমনলি 5 বছর প্রোটেকশন দিবে, এটা আমরা ধরে নিতে পারি। ধন্যবাদ স্যার। স্যার, এরপর যে একটু সিভিল সার্জন স্যারের কাছে আসতে আছি। স্যার, এই টিকাগুলো স্যার দেওয়ার বিষয়ে পার্শ্ব প্রতিক্রিয়া অভিভাবকরা একটু বেশ চিন্তা করছে যে পার্শ্ব প্রতিক্রিয়া, একজন যেমন প্রশ্ন করে ফোনও করলেন যে আমার বাচ্চার জ্বর আসছে। স্যার, আসলে পার্শ্ব প্রতিক্রিয়া স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী কোন ধরনের হতে পারে, এবং সে বিষয়ে টিকা সেন্টারগুলো থেকে, মানে টিকা সেন্টারগুলোতে সরকারের পক্ষ থেকে বা স্বাস্থ্য খাতের পক্ষ থেকে কোন ধরনের প্রস্তুতি স্যার আছে? আসলে টাইফয়েডের যে কনজুগেট ভ্যাকসিন দিচ্ছে এর পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম। আপনি যে কোনো প্রসিডিউরে গেলে কিন্তু একটু ব্যথা করতে পারে, জ্বর আসতে পারে, এটা নর্মাল হতেই পারে। আর এছাড়া বড় ধরনের যে সমস্যা, এটা টাইফয়েড ভ্যাকসিন নাই বললেই চলে। তারপর আমাদের প্রস্তুতি সর্বপর্যায়ে আছে, একেবারে যেখানে আমরা ভ্যাকসিন দেবো সেখানেও কিন্তু আমাদের যে অ্যানাফিলাক্টিক শক সেটা যদি হয়ে যায়, তারা নিয়ন্ত্রণ করার জন্য যে ওষুধগুলো দরকার সব কিন্তু প্রতিটা টিকা কেন্দ্রে কিন্তু দেওয়া আছে। তারপরও আমাদের যে 250 হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, সব জায়গায় কিন্তু ব্যবস্থা নেওয়া আছে। আপনারা জানেন যে বাংলাদেশে কোথাও কোনো বাচ্চা শিশুর কিন্তু এখন পর্যন্ত বড় ধরনের কোনো সাইড ইফেক্ট হয় না। গোপালগঞ্জে যারা আছে তাদেরকে আমরা ভ্যাকসিন দিয়েছি, তাদের কারো হয়তো একটু জ্বর আসছে বা একটু ব্যথা হয়েছে, আর অল্প কিছু বাচ্চা হয়তো খুব ভয় পেয়ে গেছে, তাদের একটু শ্বাসকষ্ট হয়েছে, তাদেরকে আমরা 250 হাসপাতাল নিয়ে গেছি, কিন্তু নেওয়ার পর দেখা যাচ্ছে তাদের ভর্তিও করতে হয়নি, তাদের কোনো স্পেশাল টিকাও মানে ওষুধও লাগেনি। হয়তো তারা ভয় পাইছে, এই কারণে হতে পারে তারা অল্প সময় অবজারভেশন থাকার পর বাসা চলে যেতে পারছে, তাদের জন্য কোনো আলাদা কোনো ব্যবস্থা করতে হয়নি। তো আমরা আশা করি যে বাচ্চাদের সাইড ইফেক্ট খুবই কম হবে। একদম আমরা যে প্রতিদিন রিপোর্টও করতেছি কীভাবে সাইড ইফেক্ট হচ্ছে, গোপালগঞ্জ না বাংলাদেশের কোথাও থেকে কিন্তু বড় ধরনের সাইড ইফেক্টের রিপোর্ট হয় নাই, এবং যেই রিপোর্টগুলি হয়েছে বেশিরভাগই কিন্তু একটু ব্যথার এবং জ্বরের
হয়েছে। যদি জ্বর হয় সেক্ষেত্রে আমরা যদি একটু প্যারাসিটামল দিয়ে দিই তাহলে জ্বর বা ব্যথা হয় তাহলে আর অন্য কোনো সমস্যা থাকবে না। তারপর আমাদের প্রতিটা কর্মী তৎপর এবং কোন পর্যায়ে কীভাবে ব্যবস্থা নিতে হবে সে ব্যাপারে একদম সেন্ট্রাল পর্যায়ে ব্যবস্থা নেওয়া আছে। আমরা আশা করি কোথাও কোনো সমস্যা হবে না এবং যারা অভিভাবক আছে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। এবং স্বাভাবিক ঘটনা যখন আমরা রক্ত দিতে যাই বা কোনো কাজ এই ধরনের প্রক্রিয়ায় যাই তখন অভিভাবক এবং যারা শিশু তারা কিন্তু ভয় পেয়ে যায়। তো এই জন্য হয়তো বা একটা ভয়ের কাজ করতেছে, কিন্তু আসলে এই পর্যন্ত আজকে কিন্তু অনেক দিন হয়ে গেছে, আমরা 12 থেকে শুরু করছি, আজকে 27 তারিখ। এর মধ্যে কিন্তু গোপালগঞ্জ বা অন্য কোথাও কোনো বড় ধরনের সমস্যা তৈরি হয়নি এবং গোপালগঞ্জের যে শিশুরা নিচে তারা সবাই ভালো আছে এবং কেউ হাসপাতালে কিন্তু ভর্তি থাকতে হয়নি। ধন্যবাদ। স্যার সারা বাংলাদেশে কোথাও কি এখন পর্যন্ত মৃত্যুর কোনো ঘটনা এখন পর্যন্ত কি রেকর্ড করা হয়েছে কিনা 12 তারিখের পর থেকে? 12 তারিখের পর থেকে মৃত্যুর কোনো ঘটনা এখন মধ্যে রেকর্ড হয়নি। তাহলে তো স্যার যারা এখনো দেয়নি অভিভাবক নিশ্চয়ই একটু স্বস্তি পাবে যে সেফটি নিয়ে আসলে প্রশ্ন হয়তো থাকবে না। বা আরেকটা বিষয় স্যার যেমন বলছিলেন যে উন্নত বিশ্বের স্যানিটেশন ব্যবস্থা ভালো, আমাদের স্যানিটেশন ব্যবস্থা খারাপ। তৃতীয় বিশ্বের অন্য কোনো দেশে কি স্যার এটার আগে ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করছে কিনা বাংলাদেশের আগে, এবং ওদের করার পর ওদের অভিজ্ঞতা কেমন স্যার? আরও বেশ কিছু দেশে এটা হয়ে গেছে। স্যার তো আগে বললেনই যে উন্নত বিশ্বে নাই, কারণ তাদের যে স্যানিটেশন ব্যবস্থা হাইজিন যদি বলি তাহলে খুবই ভালো উন্নত, সেজন্য কম। আমাদের দেশে অল্প জায়গায় বেশি মানুষ থাকি, স্যাঁতস্যাঁতে পরিবেশে থাকি এবং আমাদের যে খাবার এবং পানির পরিবেশটা বেশিরভাগ জায়গায় কিন্তু ভালো না। আপনি দেখবেন যে রাস্তায় রাস্তায় শরবত বিক্রি করতেছে, তাতে যে বরফ দিচ্ছে সেই বরফ কোথা থেকে আসতেছে, কোন পানিতে তৈরি করা হয়েছে সেগুলি কিন্তু কোনো নিশ্চয়তা নাই। ওইখান থেকেই কিন্তু বেশিরভাগ সময় কিন্তু টাইফয়েডের জীবাণুটা ছড়াচ্ছে। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে ওই চিন্তাটা করার কোনো দরকারই নাই। যে পৃথিবীর অন্যান্য দেশগুলি যদি বলি, অনেকগুলি দেশে কিন্তু ট্রায়াল হয়ে গেছে এবং সেখানে দেখা গেছে যে 85% পর্যন্ত এফিকেসি পাওয়া গেছে এবং আমরা আশা করি বাংলাদেশেও একই হারেই পাওয়া যাবে। ধন্যবাদ স্যার। আচ্ছা, সেক্ষেত্রে দেখা যায় যে টিকা দিলে অন্তত 85% হয়তো প্রোটেকশন পাওয়া যাবে আর কি। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম যে যেমন একজনের জ্বর আসলো, আগে থেকে যদি কারো জ্বর থাকে বা অন্য ধরনের কোনো অসুস্থতা থাকে, সেক্ষেত্রে এখন টিকা কার্যক্রম যে চালু আছে এই সময় দেবে কিনা, বা কাদের না দেওয়ার বিষয়ে কেউ বাকি থাকবে কিনা, যে এদের দেওয়া যাবে না, এরকম কোনো বিষয় আছে কিনা স্যার? এখন যারা খুব অসুস্থ, যে হাসপাতালে ভর্তি অথবা তীব্র শ্বাসকষ্ট আছে বা জ্বরটা অনেক বেশি, হ্যাঁ, তারা টিকা নিবে না। অন্য যারা আছে যে সামান্য জ্বর আছে অথবা কাশি আছে অল্প, তারা টিকা নিতে পারবে। যারা খুব বড় ধরনের অসুস্থ না তারা টিকা নিতে পারবে। তারপর আমরা রিকমেন্ড করি যদি কোনো বাচ্চা মনে করে যে তার আজকে জ্বর আছে, সে ভ্যাকসিন নিতে চাচ্ছে না, সে কিন্তু এই যে আমাদের কার্যক্রম চলতেছে এর ভিতরে যে কোনো সময় আমাদের যে স্থায়ী টিকা কেন্দ্র আছে সেখানে নিতে পারবে। এবং আমরা যখন কমিউনিটিতে এলাকায় শুরু করব, যে বাচ্চা স্কুলে পড়তেছে সে যদি টিকা দিতে মিস করে সে কিন্তু সেই এলাকায় গিয়ে টিকা দিতে পারবে, কোনো সমস্যা নেই। আর যেহেতু আমরা বলতেছি যে 15 বছরের নিচে এবং নবম শ্রেণী সমমান, এখন যদি এরকম হয় যে নবম শ্রেণীর সমমানে কারো বয়স যদি বেশি হয়, হ্যাঁ, সেও কিন্তু টিকা পাবে। যে কারো বয়স 17 হয় 18 সেও ভ্যাকসিন পাবে। সেক্ষেত্রে যদি কেউ বিবাহিত হয়, যদি প্রেগনেন্ট হয়, তাহলে সে ভ্যাকসিন পাবে না। এই সংখ্যাটা খুবই কম হবে, কিন্তু যেহেতু এটা জাতীয় পর্যায়ে সবার জন্য ব্যবস্থা, তো এই জন্য বিধিনিষেধটা খুবই কম। কেউ যদি অ্যাক্টিভলি অসুস্থ না থাকে, হাসপাতালে ভর্তি না থাকে, সে টিকা নিতে পারবে। ধন্যবাদ স্যার। 15 বছর বয়সে মানে হয়তো খুব কম সংখ্যক হয়তো প্রেগনেন্ট থাকবে। 15 বছর আমরা বলতেছি নবম শ্রেণী যারা পড়বে তাদের যদি বয়স বেশি হয়, যেমন আমাদের কিছু কমি মাদ্রাসা দেখা গেছে অনেকেই হয়তো বা স্কুলের পড়াশোনা বা হাফিজ অনেকদিন পড়ার পরে তারা আবার গিয়ে ভর্তি হয়েছে, সেক্ষেত্রে তাদের বয়সটা বেশি হতে পারে। কিন্তু নবম শ্রেণীর সমান যাদের হবে তাদেরকে আমরা সবাই টিকা দিয়ে দেবো। তাদের বয়স যদি তার 18 হয় 20 হয় তাও সে টিকা পাবে। হ্যাঁ, ধন্যবাদ স্যার। স্যার একটু আলিম স্যারের কাছে একটু আসছে স্যার। যেহেতু স্যার আপনি এটা উল্লেখ করলেন যে এটা আসলে ভাইরাস জনিত না, একটু ব্যাকটেরিয়াল কারণে হচ্ছে, এবং আপনি স্যার বললেন যে সময়ের সাথে সাথে একটু আর্থিক অবস্থা উন্নতি হলে আমরা একটু ভালো স্বাস্থ্য যাতে থাকে, ভালো জীবনযাপন, এইটাই সবার কাছে প্রত্যাশিত এবং সেই জন্য আমরা এটার দিকে আসছি স্যার। এখন এইটার যেহেতু স্যার চিকিৎসা আছে এবং কেউ যদি এই টিকাটা না নিতে চায়, সেক্ষেত্রে স্যার কোন ধরনের অসুবিধার সম্মুখীন ব্যক্তি পর্যায়ে এবং কমিউনিটি, তো স্যার একটা টিকার ইফেক্ট থাকে, এবং কমিউনিটি পর্যায়ে স্যার কোন ধরনের প্রভাব পড়তে পারে? সবচেয়ে ব্যাপার হলো যে ওই আমাদের একটা হার্ড ইমিউনিটির কথা বলা হয়, যে একটা কমিউনিটির যদি ম্যাক্সিমাম মানুষ যদি অলরেডি ভ্যাকসিনেটেড হয়ে যায়, ওই জীবাণুর আর তখন বিস্তার লাভ করার জায়গা থাকে না। এখন আরেকজনের হলে না সে আরেক জায়গায় দিবে, একজনের হলে না তার পেশাব পায়খানা দিয়ে সেটা যাবে। এই যে মেনলি স্যানিটেশন এবং ফুড কন্টামিনেশন, এইগুলোর চান্স হলো যে যদি বেশি লোক অ্যাফেক্টেড থাকে, যদি দেখা যায় যে না 95% মানুষ অলরেডি সে ভ্যাকসিনেটেড, তাহলে এই জীবাণু সারভাইভ করার মতোই তো হোস্ট পাবে না।
সেই ক্ষেত্রে প্রকৃতির মধ্যেও এই জীবাণুটা থাকবে না। যেহেতু প্রত্যেকটা মানুষ ভ্যাকসিনেটেড যদি হয়ে যায়, তাহলে বেশি সংখ্যক মানুষ ভ্যাকসিনেটেড হলে হয় কি, যে এই ব্যাকটেরিয়াটা তার বিস্তার লাভ করার মতো যথেষ্ট জায়গা আর পাবে না। এই ব্যাকটেরিয়া কমিউনিটিতে আছে, কমিউনিটিতেই সে ধ্বংস হয়ে যাবে। যদি আরেকজনের মুখের দিয়ে যদি যায় এবং তার যদি হয়, তাহলে সে না প্রকৃতিতে পেশাব পায়খানার মাধ্যমে ছড়াবে। কিন্তু প্রত্যেকটা মানুষ যদি ভ্যাকসিনেটেড হয়, তাহলে কমিউনিটির জন্য লাভ, কারণ এই জীবাণুটা আর থাকবে না। এটাই স্বাভাবিক, কারণ অনেক মানুষ ভ্যাকসিনেটেড হয়ে গেলে এই জীবাণু একজন থেকে আরেকজনের ছড়ানোর জন্য ডাইরেক্ট তো আর ছড়াবে না, এটা তার পেশাব পায়খানার মাধ্যমে, খাবার দাবারের মাধ্যমে, পানির মাধ্যমে অন্য মানুষকে ছড়াবে। তাই প্রকৃতিতেই তো কম হবে। কারণ কোনো ব্যক্তি একজন মানুষ যদি না নেয়, এমন যদি হয় যে সে এমন সুন্দর খাবার খাইলো বা এমন সুন্দর পানি পান করলো যার ওই জীবাণুটা ঢোকার কোনো চান্স নেই, তা তো কোনো দিন হবেই না। আমাদের দেশে বলা হয় যে হ্যাঁ, প্রায় 5 লাখের মতো, 4,78,000-এর মতো প্রতি বছর এফেক্টেড হয়। তার মধ্যে প্রায় 4.5 লাখের মতো মারা যায়, বা 6 লাখের মতো মারা যায়। তার মধ্যে 68% হলো শিশু। এখন 6,000, হ্যাঁ, এতজন মারা যায়, তার মধ্যে 68% হলো শিশু। এখন যদি দেখা যায় যে কেউ ভালো হাইজিন মেনটেন করতে পারে, এটা তো এমন না যে করোনার মতো ড্রপলেট বা স্নিজিং, কাফিং বা অন্য কোনো ম্যাটেরিয়াল দিয়ে টাচে, কন্টামিনেশনে বা বাতাসে এইভাবে তো আর যাচ্ছে না, বা রক্তের মাধ্যমে, স্রেফ খাওয়ার মাধ্যমে ঢোকে, মুখ দিয়ে ঢোকে। এখন কেউ যদি এই টাইফয়েড ব্যাকটেরিয়া নাই এমন কোনো খাবার খায়, বা এই ব্যাকটেরিয়া নাই এমন কোনো পানি পান করে, বিশেষ করে আমার সাপ্লাইড পানি, পৌরসভায়, সিটি কর্পোরেশনের এই পানিতে যদি সালমোনেলা না থাকে, তাহলে তো ব্যাপক সংখ্যক লোক পানি থেকে, এবং সে যদি রাস্তাঘাটে কন্টামিনেটেড খাবার না খায়, ব্যক্তি পর্যায়ে সচেতন হলে এই জীবাণুটা নাও ঢুকতে পারে। কাজেই এটা ব্যক্তি পর্যায়ে কেউ যদি সুন্দর হাইজিন মেনটেন করতে পারে, স্যানিটেশন মেনটেন করতে পারে, তাহলে হয়তো তার কোনো দিনই হবে না। কিন্তু ভ্যাকসিন নেওয়া থাকলে হয় কি, যে হ্যাঁ, কমিউনিটিকে কন্ট্রিবিউট করে এই রোগটা সমাজের মধ্যে বিস্তার লাভ করার জায়গায় তো এক সময় পাবে না। এইভাবেই তো এক সময় এটা নির্মূলও হয়। আমরা পোলিও নির্মূল করতে পারছি ভ্যাকসিনের জন্যই। তাই এরকম, কিন্তু পোলিওর সাথে এখানে পার্থক্য, এখানে পোলিও হচ্ছে হলো ভাইরাস, এটা ভাইরাস না। পোলিও হলো এমন যে যার চিকিৎসা নাই, এটার চিকিৎসা আছে। আর পোলিও হলো এরকম যে হ্যাঁ, ওটা মানে মানুষকে একদম পঙ্গু করে ছেড়ে দেয়। পোলিও হলে পোলিওতে যা হয়তো যে একদম মানে মানুষ প্রতিবন্ধী হয়ে যেত, কিন্তু এখানে হয়, টাইফয়েডও এমন হয় যে হ্যাঁ, ওর নার্ভ নষ্ট হয় বা অনেক কিছুই হতে পারতো। আগে তো টাইফয়েড এমন হতো যে অনেকে বলতো অন্ধ হয়ে গেছে টাইফয়েড থেকে, হতে পারে, কারণ তো রক্তের মাধ্যমে সব অর্গানেই যায়। তো এখন ব্যক্তি পর্যায়ে যদি কেউ সচেতন থাকতে পারে, তাহলে হয়তো তার ভ্যাকসিন না নিলেও হতে পারে। কিন্তু ওই লেভেলের সচেতন থাকার মতো নিশ্চয়তা, খাবারের মধ্যে বিশুদ্ধতা বা পানির মধ্যে দিয়ে জীবাণু যাবে না, এই নিশ্চয়তা বাংলাদেশের মতো জায়গায় দেওয়াটা খুব টাফ। কাজেই ভ্যাকসিন নিয়ে ফেলানোই সবচেয়ে ভালো। আচ্ছা, আমরা একটা ফোন কল যদি নিয়ে নিই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটা করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে এই টাইফয়েড টিকা নেওয়ার পরে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় কিনা, আর পার্শ্ব প্রতিক্রিয়া যদি দেখা দেয় তাহলে কতদিন পর্যন্ত এই পার্শ্ব প্রতিক্রিয়াটা আসলে থাকে? জি, ধন্যবাদ। যদি অলরেডি এ বিষয়ে আলোচনা এটা সবচেয়ে সহজ কথা হলো যে একটা ভ্যাকসিন দিবে, একটা ইনজেকশন দিবে এক জায়গায়, মাংসের মধ্যে একটু ব্যথা থাকবে, মাংসে একটু ছিদ্র হবে, লোকাল স্কিনে একটু ইনফেকশন হতে পারে, হয়তো দেখা গেল একটু ব্যথাটা থাকলো, অথবা একটু ঘা হয়ে গেল, বা ওই স্কিনে যে কোনো একটা জায়গায় একটা ইনজেকশন দিতে গেলে তার যা ইফেক্ট হতে পারে, এটা অন্য যে কোনো ক্ষেত্রেই হতে পারে, সেই ইনজেকশনের জন্য যা একটু হবে তাই। আর এই ভ্যাকসিনের জন্য যদি কিছু হয়, সবচেয়ে মারাত্মক বলা হয় যে কোনো ইনজেকশনের ক্ষেত্রে বলা হয় অ্যানাফাইলেকটিক রিয়াকশান, যে হঠাৎ করে তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে ভ্যাকসিনের রিয়াকশান হলে হঠাৎ করে মানুষের মরে যাওয়ার সম্ভাবনা ছিল। আগে যেমন পেনিসিলিন ইনজেকশন দিলেই মরে যেত কেউ কেউ, এরকম ঘটনা আজ পর্যন্ত টাইফয়েডের জন্য পাওয়া যায়নি। তারপরেও সতর্কতা আছে যে হ্যাঁ, অন্য যে কোনো ভ্যাকসিনের ক্ষেত্রে বা যে কোনো ওষুধের ক্ষেত্রে হতে পারে। বাজারে যত ওষুধ পাওয়া যায়, যে কোনো ওষুধেই এরকম যে কোনো সাইড এফেক্ট হতে পারে। তো সেজন্য
এখানে স্পেশাল টাইফয়েডের জন্য বিশেষ কোনো মানে পাওয়া যায়, ক্ষতিকর কিছু পাওয়া যায়নি। সামান্য একটু ব্যথা তার জন্য ব্যবস্থা আছে, সামান্য একটু জ্বর তার জন্য ব্যবস্থা আছে। এর বাইরে অন্য কোনো অ্যালার্জিক রিয়াকশান, আর্টিকেরিয়া, গায়ে ওঠা, র্যাশ ওঠা বা এই টাইপের কোনো কিছু এখনও পর্যন্ত কোনো কিছু আমাদের কাছে প্রতীয়মান হয়নি। বাংলাদেশেও তো 12 তারিখ থেকে বোধহয় শুরু হয়েছে, তাই এই পর্যন্ত তো অনেক, প্রায় 50% আমাদের টার্গেট ফুলফিল হয়ে গেছে। তাহলে এর মধ্যে তো কেউ কোনো সমস্যার মধ্যে পড়ে নাই। আপনারা বলতে পারেন, কিন্তু আপনি চাক্ষুষ দেখেন, প্র্যাকটিক্যালি দেখেন, কারো কিছুই হয়নি। যেহেতু কারো কিছু হয়নি, সেহেতু আমরা আমাদের নিজেদের কাছে প্রমাণ আছে যে সবাই দিচ্ছে, হাসি মুখে বাড়ি যাচ্ছে। তা যেহেতু কিছু হয়নি, সেহেতু আমরা ধরেই নিব যে এটা 100% নিরাপদ। যা একটু সাইড ইফেক্ট, এটা যে কোনো ইঞ্জেকশানে হতে পারে, ইঞ্জেকশানের সুইয়ের কারণে হতে পারে, ওষুধের কারণে, যে কোনো ওষুধের, এটা তার থেকে মোটেই বেশি কিছু না। এখন অনেকে হয়তো দেখে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেল, এগুলো সে ভীতি থেকে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের আগে ছিল যে ওষুধের কোনো সমস্যা নাই, কিন্তু এটা মাস হিস্টেরিয়া বলে, ওই ক্লাসের একজন বলছে যে আমার মাথা ঝিমঝিম করতেছে, সবাই বলতেছে হ্যাঁ হচ্ছে। ওটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার, মানসিক একটা ব্যাপার। সাপে কামড় দেয় নাই, কিন্তু মানুষ মরে গেছে, ওইটা ভেজো বেগাল শখ, ভয়ে মারা গেছে। সাপের কামড়ে মরে যায়, কিন্তু সাপ যে তার অ্যাটেম্প নিচ্ছে, ওই ভয়ে সে মারা গেছে। তো এরকমও তো হয়। কাজেই একটা ভ্যাকসিন দিবে, কিছুটা ভীতি কাজ করলে হয়তো একটু মানুষের মানসিকভাবে একটু ভয় তৈরি হতে পারে। ইনজেকশান একটা ধারালো জিনিস, এটা প্রথম যদি কোনো বাচ্চা মুখোমুখি হয়, সে একটু ভয় পেতে পারে। এইগুলো ছাড়া ইনজেকশান একটা জায়গায় দিচ্ছে, সেখানে ব্যথা একটু ফুলে উঠছে, একটু স্কিনের সমস্যা, এটা হতে পারে, একটু জ্বর হতে পারে, এটা সব ভ্যাকসিনেই হয়। জ্বর হলে আমরা প্যারাসিটামল দিব, এনাফ। এর বাইরে আমাদের জানা মতে বিশেষ কোনো সমস্যা হয়নি। তবে একটা কথা মনে রাখতে হবে, যারা এগুলোর সাথে জড়িত, সারা বিশ্বে তারা শ্রদ্ধেয়। WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তাদের কত বড় বড় কাজ আছে, ইউনিসেফ, কত বড় বড় কাজ আছে, সরকার, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন, মানুষের কাছ থেকে টাকা নিয়ে এরা টাকা দেয়, ভ্যাকসিন অ্যালায়েন্স। তো এরা যেহেতু যুক্ত, সরকার যুক্ত, তারা তো যথেষ্ট পরিমাণে নিরাপত্তার পরীক্ষা উত্তীর্ণ না হয়ে এটার মাঠে আনে নাই। কাজেই আমাদের ব্যক্তি পর্যায়ে এগুলো নিয়ে চিন্তা করার সুযোগ নাই। ধন্যবাদ স্যার। স্যার, আজকাল তো মানে মিডিয়াও তো বেশ স্ট্রং এবং সোশ্যাল মিডিয়া আছে, যে কারো হাতেই মোবাইল আছে। তো এরকম ঘটনা কোথাও ঘটলে নিশ্চয়ই সেটা সামনে চলে আসতো বা মিডিয়া চলে আসতো। যেহেতু 12 তারিখ থেকে শুরু হয়েছে এবং এই পর্যন্ত 27 তারিখ পর্যন্ত চলছে, অতএব যেহেতু মারাত্মক এরকম কোনো কিছু পাওয়া যায়নি কোথাও, অতএব আমার মনে হয় যে বাকি যারা আছে নিশ্চিন্তে এটা নিতে পারে আর কি। স্যার, আরেকটা বিষয়, একটু সিভিল সার্জন স্যারের কাছে আসবো। স্যার, এটা তো আসলে মূলত আমরা প্রিভেনশনের জন্য দিচ্ছি, যে একটা রোগ হওয়ার আগেই যাতে একটা প্রতিরোধের ব্যবস্থা নেওয়া যায় সেটার জন্য। আবার স্যার, যেমন স্যার আপনাদের আলোচনায় আরেকটা বিষয় আসলে, যেমন স্যানিটেশন, হাইজিন, এটাও তো আসলে প্রিভেনশনের মতো একটা বিষয়, যে দেখা যায় যে আমি সেটা দিয়েও প্রিভেনশন করতে পারছি যদি আমার ভালো স্যানিটেশন থাকে, পানির ব্যবস্থা যদি ভালো থাকে, এবং খাবারের কন্টামিনেশন যদি না থাকে, খাবারটা যদি ভালো থাকে, তাহলেও স্যার এটা হচ্ছে না। তাহলে সেই প্রিভেনশনটাও যদি স্যার একই সাথে জোরদার করা যেত এবং দুই দিক থেকেই প্রিভেনশন করা যেত, তাহলে হয়তো স্যার আরও এই যে প্রতি বছর আমাদের শিশু বা টাইফয়েডে যারা মারা যাচ্ছে, এদের মৃত্যুটার হয়তো সংখ্যাটা কমে যাচ্ছে। সেক্ষেত্রে স্যার কোনো ধরনের কোনো পদক্ষেপ আছে কিনা, বা সরকারিভাবেই বা কোনো ধরনের পরিকল্পনা ভবিষ্যতে আসবে কিনা, এই বিষয়ে স্যার যদি আপনি একটু বলতেন। অনেকগুলি পদক্ষেপ কিন্তু চলতেছে। যেমন আমাদের যে স্বাস্থ্যকেন্দ্রগুলি আছে, সবগুলিতেই কিন্তু আমাদের স্বাস্থ্য শিক্ষা দেওয়া হয়, এবং সেক্ষেত্রে আমরা সবসময় বলি যে আপনি যে খাবারটা গ্রহণ করবেন সেটা যেন বিশুদ্ধ হয়, যেন বাইরে খোলা খাবার আমরা খাবো না, এবং পানি খাওয়ার ক্ষেত্রে, পানি পান করার ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব যে বিশুদ্ধ পানি পান করার জন্য। তো এই যে সচেতনতা তৈরি করা, সেগুলো কিন্তু তৈরি করার চেষ্টা সবসময় চলতেছে, এবং বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছে, বিভিন্ন আমরা উঠান বৈঠক করতেছি, একদম যে তৃণমূল পর্যায়ে কাজগুলি চলতেছে, যে কীভাবে মানুষ ভালো থাকতে পারবে, কীভাবে অন্যান্য রোগ, শুধু টাইফয়েড না, যেগুলি জীবাণুঘটিত রোগ, সেগুলো থেকে কীভাবে মুক্ত থাকতে হবে সেই চেষ্টা কিন্তু করা হচ্ছে। এবং আপনি যদি আজকে খেয়াল করেন, দেখবেন যে আমাদের যে সংক্রামক ব্যাধি ছিল তার সংখ্যা কিন্তু কমে গেছে। আমাদের দেশে শিশু মৃত্যুর এখন
অন্যতম একটা বড় কারণ হচ্ছে পানিতে ডুবে মারা যাওয়া। কিন্তু একসময় কিন্তু এটা মৃত্যুর অনেক পিছনের দিকে একটা কারণ ছিল, কিন্তু যে রোগগুলি সংক্রামক ব্যাধিগুলি ছিল সেগুলি অনেক কমে যাওয়ার কারণেই কিন্তু এখন এই যে পানিতে ডুবে মৃত্যু এগুলি কিন্তু প্রথম দিকে চলে আসছে। তো অবস্থা অনেক উন্নতি হয়েছে। টাইফয়েড আগে যে পরিমাণ মানুষ মারা যেত, যে পরিমাণ হতো, তার চেয়ে কিন্তু সংখ্যাটা কমে গেছে। কিন্তু তারপরেও যেহেতু ভ্যাকসিন আছে, আমরা চাচ্ছি যে আমাদের শিশু যারা আছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তারা যেন এই ভ্যাকসিন নিয়ে সুস্থ থাকতে পারে, তারা জানি তাদের যেন কর্মক্ষমতা না যায়, তাদের যেন স্কুল যাওয়ার সমস্যা তৈরি না হয়। এবং সরকারের যেটা কার্যক্রম সেটা হচ্ছে যে আর্থিক যে ক্ষতি, একটা জীবাণু দ্বারা আক্রান্ত হলে, তার টাইফয়েড হলে তার চিকিৎসা পরীক্ষার জন্য যে পরিমাণ খরচ হয়, এটা অনেক বড় একটা ব্যাপার। যদি আপনি জাতীয় পর্যায়ে 17 কোটি মানুষের চিন্তা করেন, তো সেই খরচটা কিন্তু কমে আসবে এবং সেটা কিন্তু আমাদের অন্য কাজে আমরা লাগাতে পারবো। তো সেই সব দিক মিলিয়ে কিন্তু সব দিক কাজ চলতেছে এবং আরও প্ল্যান চলতেছে, ভবিষ্যতে আরও আমরা অনেক কাজ বাড়াই করতে পারবো। জি ধন্যবাদ স্যার। এটা এই ব্যাপারে আমি একটু কন্ট্রিবিউট করি। আসলে বলা হয় যে উন্নত বিশ্বে নাই কেন, আমার এরকম জানা আছে যে ওরা যদি একটা পাওয়া যায় এন্টেরিক ফিভার বা টাইফয়েড, তাহলে তারা সোর্স খুঁজে, ড্রেনে খুঁজে। কারণ মূলত হলো এই জীবাণুটা পেশাব বা পায়খানার মাধ্যমে প্রকৃতিতে আসে। এখন ওরা ওদের ব্যাকটেরিওফাজ একটা টেকনিক আছে, ওরা আইসোলেট করে যে কোন জায়গায় বা কোন জায়গা থেকে, কোন মানুষের দেহ থেকে এই ব্যাকটেরিয়াটা আসলো। তা আমরা ওই পর্যায়ে যেতে পারিনি, কিন্তু আমাদের ওই হিউম্যান এক্সক্রিয়েটা এটা ভালো ডিসপোজালের জন্য আসলে আমাদের যদি দেখা যায় যে পেশাব বা পায়খানা এটা পানির সাথে মিশবে না, বা পেশাব যার টাইফয়েড আছে তার হাতের মাধ্যমে মলমূত্রের অথবা ইউরিন থেকে বা পেশাব থেকে তার নিজের কন্টামিনেশন দ্বারা কোনো খাদ্য কন্টামিনেটেড হবে না, সে যথেষ্ট পরিচ্ছন্ন না থেকেই একটা খাবার তৈরি করতেছে বা কাউকে খাওয়া দিচ্ছে, এরকম সচেতন না হওয়া পর্যন্ত এটা জাতীয় লেভেলের একটা ব্যাপার যে ঠিকমতো মানে পেশাব পায়খানাকে ঠিকমতো ডিসপোজাল বলা হয়, হিউম্যান এক্সক্রিয়েটা, এটা ডিসপোজাল, এটা খালের সাথে পানিতে মিশবে না, এটা নদীর পানিতে মিশবে না, এটা পুকুরের পানিতে মিশবে না, এটা অন্য কোনো খাবারের সোর্সের সাথে মিশবে না। এটা আসলে একটা জাতীয় ব্যাপার এবং এটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড যাদের আছে তাদের সাধারণত এগুলো হয় না। উন্নত বিশ্বে দেওয়া লাগতেছে না। কেন লাগতেছে না? যে তাদের প্রকৃতিতে এটা নাই, তাদের কমিউনিটিতে এটা নাই, কানাডায় নাই, আমেরিকায় নাই, হ্যাঁ, ইংল্যান্ডে কিছু পাওয়া যায়, সেগুলো হলো আমাদের এশিয়া থেকে যাওয়া লোকজনের মধ্যে। কাজেই এগুলো জাতীয় লেভেলের একটা বিষয় যে গুড স্যানিটেশন, সেফ ফুড, এগুলো করতে পারলে আমাদের আর এই ঝামেলা নিতে হতো না। কিন্তু আমাদের একইভাবে যেহেতু ভ্যাকসিন আছে, আমরা ভ্যাকসিন দিয়ে আমাদের শিশুদেরকে প্রোটেক্টেড করলাম ইপিআইয়ের মধ্যে দিয়ে। আরও ছোটো বাচ্চা আজকে যারা ছোট আছে তারাও ভবিষ্যতে পেয়ে যাবে। মনে হয় টাইফয়েড এক সময় আমাদের আর থাকবে না। স্যার আমরা একটা ফোন কল যদি একটু নিয়ে নিই। জি আসসালাম। জি শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। জি আসসালাম। জি কে বলছেন প্লিজ? শুনতে পাচ্ছি। স্যার ফোন কলটি কেটে গেল। স্যার আরেকটা বিষয় স্যার আমরা একটু যদি জানতে চাই, অনেক ক্ষেত্রে দেখা যায় যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় ধর্মীয় কারণেও নিষেধ করা হচ্ছে কিছু জায়গায়। স্যার এই বিষয়ে স্যার যদি একটু অ্যাড করেন যে আসলে এই ধরনের কোনো বিষয় আছে কিনা। আসলে এই ধরনের কোনো বিষয় নাই, তারপরেও সবাইকে আশ্বস্ত করার জন্য কিন্তু এই যে টাইফয়েডের ভ্যাকসিন দিচ্ছে এটা কিন্তু শতভাগ হালাল, এবং হালাল সার্টিফিকেট যে দুটো জায়গা থেকে দেওয়া হয় সেই দুই জায়গা থেকে সার্টিফিকেট কিন্তু আছে টাইফয়েড ভ্যাকসিনের। এর ভিতরে এমন কোনো উপাদান নাই যেটা শরীরের জন্য সঠিক না বা ইসলাম বিরোধী বা ধর্মীয় বিরোধী কিছু আছে, এমন কোনো কিছু নাই। একদম হালাল ভ্যাকসিন, সার্টিফিকেট কিন্তু আছে। এবং আমাদের যে প্রশিক্ষণ শুরু হয়েছে এবং যেটা আমরা দেখছি যে সবাই জানেন যেটা যে এটা যে হালাল, সেটা কিন্তু সেই সার্টিফিকেট প্রদর্শন করা হচ্ছে কিন্তু। যে ধন্যবাদ স্যার। সেক্ষেত্রে মনে হয় আর কারো কোনো কনফিউশন থাকার সুযোগ নাই, কোনো সুযোগ নাই, যদি এটা দরকার নাই। কারণ এই ধরনের ভ্যাকসিনগুলি যখনই করা হয় এইভাবেই তৈরি করা হয়। তারপর যেহেতু অনেক সময় প্রশ্ন ওঠে, কমিউনিটিতে সমস্যা তৈরি হয়, এই জন্য কিন্তু এই হালাল সার্টিফিকেট যে আছে সেটা কিন্তু প্রদর্শন করা হয়েছে। জি স্যার। জি এটা স্যার এটা গুরুত্বপূর্ণ তথ্য। এটা স্যার আমিও যেমন জানতাম না আর কি। দেখা যায় যে অনেকেই স্যার বিভিন্ন জায়গায় কিন্তু পোস্টে বিভিন্ন জায়গায় অনেকে বিভিন্ন জন উল্লেখ করেছেন, এবং যেহেতু এটা সার্টিফাইড করা হয়েছে এবং যারা সার্টিফাইড করেন ওনারা নিশ্চয়ই সেটা যাচাই বাছাই করে সার্টিফিকেট দিয়েছেন। অতএব আমাদের যারা দর্শক এবং শ্রোতা আছেন ওনারা নিশ্চয়ই এটা নিয়ে আর কনফিউশন থাকবে না, এবং যারা আছে সব পর্যায়ে আশা করি এটা ভ্যাকসিনটা দেওয়া যাবে। স্যার এই ধরনের স্যার কুসংস্কার বা ভ্রান্ত ধারণা আমার মনে হয় যে কোনো কিছুই আর মনে হয় না রাখার দরকার আছে। এবং
কিছু কিছু জায়গায় যেমন এটার বিরুদ্ধে বেশ কিছু পেজ থেকে অপপ্রচার চালানো হচ্ছে। আমার মনে হয় স্যার আপনি সরকারের উচ্চ পর্যায়ে আছেন, এই বিষয়ে আসলে সরকারিভাবে একটু উদ্যোগ নিয়ে ওনাদের সাথে কথা বলে হোক, মানে জোর জবরদস্তি না হোক, মোটিভেট করে বা কোন ধরনের এভিডেন্স আছে কিনা তাদের সেটা জেনে অন্তত যাতে প্রচার করে সে বিষয়ে স্যার যদি একটু উদ্যোগ নিতে পারে তাহলে বোধহয় ভালো হয়। মানে বেশ কিছু স্যার পেজ থেকে দেখলাম যে এই বিষয়ে প্রচার করা হচ্ছে। ধন্যবাদ। এখন যেটা হচ্ছে যে প্রথম দিকে টিকা নেওয়ার যে হারটা ছিল সেটা তো এখন বাড়ছে। শুরুতে অনেকেই ভয় পেয়েছে, অনেকে মনে করছে টিকা নিলে অনেক ধরনের সমস্যা তৈরি হবে, কিন্তু যত দিন গেছে তত টিকা নেওয়ার হারটা বাড়ছে। যেমন আমরা শুরুতে যখন ভ্যাকসিন দিতে গেছি আমরা কিন্তু 65-68% বেশি ভ্যাকসিন দিতে পারি নাই, পরে এটা 73-74 হচ্ছে। এখন কিন্তু আমরা কোনো দিন শতভাগের উপরেও দিচ্ছি। এর অর্থ হচ্ছে যে গতদিন যে নেয়নি সে হয়তো আরেকটা স্কুলে গিয়ে ভ্যাকসিন নিচ্ছে। এই জন্য কিন্তু আমাদের যে টার্গেট তার চাইতে বেশি ভ্যাকসিন আমরা দিতে পারতেছি। এবং যারা বাংলাদেশে ধর্মীয় নেতৃত্বে আছেন এবং আমাদের যারা বিশেষজ্ঞ ডাক্তাররা আছেন, বিশেষ করে শিশু বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, তাদেরকে নিয়ে কিন্তু বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে এবং তাদের বক্তব্য নিয়ে কিন্তু অনলাইনে প্রচার করা হয়েছে। এবং এই জন্য কিন্তু আশা করা যায় যে গুজব, এখন আপনি যে কাজই করেন, ভালো করেন যাই করেন, সবসময় একটা কিন্তু কিছু মানুষ আছে যে গুজব ছড়াবি। তবু একটু বলতে পারি যে ওই ধরনের বড় গুজব নাই। যেমন শুরুতে আমরা সন্দেহ করি যে অনেক সময় এমন গুজব ছড়ানো হবে যে ভ্যাকসিন নেওয়ার পর অসুস্থ হয়ে পড়তেছে, মারা যাচ্ছে, এটা কিন্তু কেউ ছড়াতে পারে নাই। তো এখন অনেকের অনেক ধরনের টার্গেট থাকে, সেই ক্ষেত্রে তো গুজব ছড়ায় সরকারের যে কোনো একটা অর্জনকে যদি ব্যর্থ করা যায় সেই চেষ্টাটা করে, কিন্তু এটা কিন্তু কোনো গুজব এখনও কিন্তু ছড়ায়নি। এবং সবচেয়ে বড় কথা হলো যে কথাগুলি বাজারে প্রচলিত আছে, কিছু কিছু কথা প্রচলিত আছে, সেগুলির যে জবাব যেগুলি সঠিক হওয়া উচিত সেগুলি কিন্তু সরকার বিভিন্নভাবে দিচ্ছেন। এবং আমাদের আজকের সাথে যেমন শিশু বিশেষজ্ঞ স্যার আছেন এবং অন্য যারা আছেন, আমাদের বিভিন্ন পর্যায়ে ধর্মীয় নেতা যারা আছেন, তারাও কিন্তু আমাদের সাথে আছেন, তাদের বক্তব্য দিচ্ছেন। এবং এগুলি কিন্তু বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রচার করা হচ্ছে, পত্রিকায় দেওয়া হচ্ছে, আমরা টিভিতে দেখতে পাচ্ছি। ধন্যবাদ স্যার। আচ্ছা, আমরা একটা ফোন কল যদি একটু নিয়ে নিই। নমস্কার, নমস্কার। আমি হ্যাপি বলছিলাম। জি জি। স্যার, আমার একটা কোশ্চেন ছিল, এই টিকা কত বছর বয়স থেকে নেওয়া যাবে এবং একবারই নিলে হবে নাকি পরবর্তীতে আবারও নেওয়া লাগবে? ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যদিও আমাদের এই দীর্ঘ আলোচনার মধ্যে বিষয়গুলো চলে এসছে, তারপরেও স্যার যদি একটু সংক্ষেপে আবার একটু বলেন। খুব সংক্ষেপ হলো যে বর্তমান যে প্রোগ্রামটা চলতেছে, এই প্রোগ্রাম হলো 9 মাস থেকে 15 বছর, বা স্যার যেটা বললেন যে ক্লাস 9-এর মধ্যে যারা আছে তাদের বয়স যাই হোক। এটা তো সরকারিভাবে এই প্রোগ্রামটা আছে। অনেকেই কিন্তু এই সরকারি প্রোগ্রামের আগেই ভ্যাকসিনগুলো কিনে নিচ্ছে। এটা টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন, এটা বাইরে পাওয়া যায়, বাণিজ্যিকভাবে কিনতে হয়, কিন্তু অনেকেই কিনে নিচ্ছে। কিন্তু এখন সরকার যেহেতু ফ্রি দিচ্ছে, এখনই একটা বয়স না কি যেন, কিন্তু আপনি যে কোনো বয়সে যে কেউ দিতে পারবেন, কিন্তু কতদিন প্রোটেকশন দিবে? বর্তমানে যাদেরকে দেওয়া হচ্ছে এদেরকে আগামী 4 বছর বলা হয়, একটু অল্প বয়সে দিলে বেশি দিন, বা বেশি বয়সে হলে একটু কম দিন প্রোটেকশান দিবে, কিন্তু রাফলি আমরা বলতে পারি যে 4 থেকে 5 বছর এটা শিওর এটা প্রোটেকশান দিবে। এরপরে একটা বুস্টার লাগবে কি লাগবে না এটা আমরা ইতিমধ্যে এই কমিউনিটিতে স্টাডি করে আমরা বলতে পারবো। কারণ 4 বছর না গেলে তো আর আমি বলতে পারবো না যে আবার বুস্টার লাগতেছে কিনা। এটা অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে ট্রায়ালের ফলে আমরা একটা রেজাল্টে আসছি যে কমপক্ষে 4 বছর দিবে। 4 বছর পরে লাইফ লং এটা ইমিউনিটি দিচ্ছে কিনা, নাকি একটা বুস্টার দিবেন না দুটো বুস্টার দিবেন, সেটা বলার মতো সময় এখনও আসেনি। কারণ এই ভ্যাকসিনটা ফিল্ডে আসছে, এখন আমরা দিচ্ছি। 4 বছর যে থাকবে এটা শিওর, 4 বছর পরে তাকে দিতে হবে কিনা আমরা পরবর্তীতে বলবো। তবে 4 বছর পরে একটা বুস্টার ডোজ দিয়ে দিতে পারলে ভালো হবে। এরকম 3টা বুস্টার ডোজ দিলে লাইফ লং ইমিউনিটি দিবে। জি ধন্যবাদ স্যার। আমরা স্যার এই পর্যায়ে একটু আমাদের এই পর্বের একটা কুইজ জানিয়ে দিচ্ছি। আমাদের এই পর্বে একটা কুইজ রয়েছে এবং কুইজের উত্তর আগামী 7 দিনের মধ্যে, অর্থাৎ 2 নভেম্বর 2025 তারিখের মধ্যে আমাদের হাতে কুইজের উত্তর এসে পৌঁছাতে হবে। কুইজটি আমি জানিয়ে দিচ্ছি। টাইফয়েড টিকা কত ডোজ দিতে হয়? আমি প্রশ্নটি আবার বলছি, টাইফয়েড টিকা যেটা চলমান আছে কত ডোজ দিতে হয়? অতএব আগামী 2 নভেম্বর 2025 তারিখের মধ্যে উত্তর আমাদের কাছে এসে পৌঁছাতে হবে। উত্তরের পাঠানোর ঠিকানা আমি জানিয়ে দিচ্ছি। প্রযোজক জিওবি, প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। ইমেলের মাধ্যমে আমাদের কাছে উত্তর পাঠাতে পারেন, প্রোগ্রাম bbg@gmail.com এই ইমেল ঠিকানার মাধ্যমে আমাদের কাছে উত্তর পাঠাতে পারেন। এছাড়া
ফেসবুক লাইভ কমেন্টস বা মেসেজের মাধ্যমে আমাদের কাছে উত্তর পাঠাতে পারেন। তবে আগামী 2 নভেম্বর 2025 তারিখের মধ্যে উত্তর আমাদের কাছে পাঠিয়ে দেবে, এবং যারা সঠিক উত্তরদাতা হবেন তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজন ভাগ্যবান বিজয়ী নির্বাচন করা হবে এবং তার ঠিকানায় আকর্ষণীয় পুরস্কার পৌঁছে যাবে। ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। স্যার, আরেকটা বিষয় একটু যদি জানতে চাই, আমরা সময়ের অবশ্য শেষের দিকে স্যার, যারা অভিভাবক আছে তাদের উদ্দেশ্যে স্যার যদি কোনো বার্তা দিতে চান, যে অভিভাবকদের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলেন স্যার। আসলে এই ব্যস্ত জীবনে অনেক কাজে সবাই আমরা জড়িত আছি, তো বাচ্চাদের সুস্থ রাখতে চাই, সেক্ষেত্রে আমরা যতগুলি ব্যবস্থা আসবে, যেমন এখন টাইফয়েডের ভ্যাকসিন আমরা দিচ্ছি, এটা দিয়ে ফেললে আমাদের বাচ্চারা টাইফয়েড থেকে মুক্ত থাকবে। তার যে কয়েকদিন পর জ্বর আসা যে টাইফয়েড হয়েছে কিনা, এই যেটা দুশ্চিন্তা, এটা থেকে আমরা মুক্ত থাকবো। এবং যখন যেভাবে দরকার হবে সরকারিভাবে সেই ভ্যাকসিনগুলো কিন্তু যুক্ত হয়ে যাবে এবং আমরা অনেকগুলি রোগ থেকে মুক্ত থাকতে পারবো। তো আমি আমাদের যারা অভিভাবক আছে তাদেরকে বলতে চাই যে আপনারা আপনাদের সেই বাচ্চা যারা আছে 9 মাস থেকে 15 বছর এবং যারা স্কুলে পড়তেছে প্রাথমিক থেকে প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণীর মতো অধ্যয়নরত সবাইকে আমরা এই ভ্যাকসিনটা দিয়ে ফেলবো। এই ভ্যাকসিনটাতে বলতে গেলে সাইড ইফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া নাই বললেই চলে, তারপর সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এখন আমরা বিনা পয়সায় পাচ্ছি। যখন প্রোগ্রামটা শেষ হয়ে যাবে তখন যদি কাউকে দিতে হয় তখন কিন্তু আমাদেরকে বাজার থেকে কিনে দিতে হবে এবং সেই ভ্যাকসিন তো অনেক দামি একটা ভ্যাকসিন। তো সেক্ষেত্রে আমরা যত বাচ্চা আছে, আমরা গোপালগঞ্জে যারা আছে, আমরা যাতে শতভাগ যারা টার্গেটে আছে একটি শিশু যদি বাদ না পড়ে, আমরা টাইফয়েডের ভ্যাকসিনটা দিব এবং টাইফয়েড মুক্ত গোপালগঞ্জ তৈরি করব। সারা বাংলাদেশে সব জায়গায় ভ্যাকসিন দিচ্ছে এবং আমরা তার ভিতরে গোপালগঞ্জবাসী তার সবচেয়ে বেশি টিকার টার্গেটটা অর্জন করব, এই আশা আমি করি আমাদের অভিভাবকদের কাছ থেকে। ধন্যবাদ স্যার। স্যার আলী নূর স্যার যদি স্যার এই বিষয়ে কিছু একটু যোগ করেন স্যার। আমার যোগ করার বিষয় হলো যে আমরা শিশুদের চিকিৎসা করি, শিশুদের টাইফয়েড হয় আমরা চিকিৎসা করি, কিন্তু দিন দিন যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট। আগে কট্রিম খাওয়াইলেই ভালো হয়ে যেত টাইফয়েড, একসময় অ্যাম্পিসিলিন ইঞ্জেকশন দিলে অ্যামক্সিসিলিন খাওয়াইলেই হয়ে যেত, কিন্তু অ্যাজিথ্রোমাইসিন, সিপ্রোফ্লোক্সাসিন অনেক কিছুতেই টাইফয়েডটা নিরাময় হতো। কিন্তু এখন বর্তমানে যেগুলো পাওয়া যাচ্ছে সেটা হলো যে ড্রাগ রেজিস্ট্যান্ট সালমোনেলা অনেক বেশি। যেহেতু ড্রাগ রেজিস্ট্যান্স আসতেছে, এই জন্যই কিন্তু ভ্যাকসিনের প্রয়োজন। এখন যদি আরও উন্নত অ্যান্টিবায়োটিক যদি না আসে তাহলে এই রেজিস্ট্যান্স কেসগুলো আমাদের জন্য সমস্যা হয়ে যাবে। অনেক সময় এমনও হতে পারে যে হ্যাঁ, আমি আর কোনো ইফেক্টিভ কোনো অ্যান্টিবায়োটিক পাচ্ছি না। কাজেই যেহেতু ড্রাগ রেজিস্ট্যান্স সালমোনেলা ডেভেলপ করতেছে, কাজেই ভ্যাকসিন দেওয়াটা আমাদের সবার জন্য উপকারী। কেউ যদি বলে যে না, আমি মিনারেল ওয়াটার দিয়ে বাচ্চাকে গোসল করাই এবং বাচ্চাকে পানি সিঙ্গাপুর থেকে পানি এনে খাওয়াই অথবা আমেরিকা থেকে খাবার এনে খাওয়াই, আমার বাচ্চা টাইফয়েড হবে না, ভাবতে পারেন। কিন্তু কমিউনিটির প্রয়োজন এটা দরকার আছে, কারণ সবাই যখন নিবে তখন আরেকজন উদ্বুদ্ধ হবে, একজন যখন নিবে আরেকজন উদ্বুদ্ধ হবে। কাজেই আমরা এই সম্বন্ধে কোনো হ্যাঁ টাইফয়েড হবে আমি অ্যান্টিবায়োটিক দিব বলতে পারেন, কিন্তু কথা হলো যে সবাই এক সুরে কথা বললে সমাজে কোনো দ্বন্দ্ব তৈরি হয় না এবং সমাজে একই রকম মেসেজ দিতে পারলে মানুষ আশ্বস্ত হয়। কাজেই আমরা সবাই, অনেকের অনেক যুক্তি থাকতে পারে যে আমার বাচ্চা এত ভালো থাকবে, টাইফয়েড হবে না। আমিও বলতে পারি টাইফয়েড হোক না, আমার তো আছে অ্যান্টিবায়োটিক, এটাই হবে না ওটাই হবে, হতেও পারে, বলতেও পারি। কিন্তু আমাদের এই লেভেলে এসে সবাইকে একসুরে কথা বলতে হবে যে হ্যাঁ, আমরা সবাই টাইফয়েড টিকা দিব, যেহেতু গভর্নমেন্ট ফ্রি দিচ্ছে, একজনকে দিলে আরেকজন উদ্বুদ্ধ হবে। অন্তত যারা ভ্যাকসিন পাবে তারা 4 বছরের জন্য তো তারা হয়ে গেল, প্রোটেক্টেড হয়ে গেল। এর মধ্যে ইপিআইতে আসবে, এর মধ্যে এমনও হতে পারে যে আমাদের ওয়াটার স্যানিটেশন এগুলো আরও ইমপ্রুভ করবে, হয়তো এক সময় আমাদের আর টাইফয়েড নিয়ে ভাবতেই হবে না। কাজেই আমরা একসুরে কথা বলবো, সবাই আমরা টাইফয়েড। ধন্যবাদ স্যার। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের শ্রোতা এবং দর্শক যারা আছে এর মাধ্যমে অনেক কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। আমাদের সাথে এতটা সময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ আমরা কথা বললাম শিশুদের টাইফয়েড টিকাদান কার্যক্রম 2025 সচেতনতা ও করণীয় সম্পর্কে। টাইফয়েড মুক্ত বাংলাদেশ গড়ি, সেই প্রত্যাশা রেখে সকলকে ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।